আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে যে ছাত্রদের হত্যা করেছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সারাদিন হওয়া সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার দিনভর সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। এনসিপির পদযাত্রা ঘিরে বুধবার দিনভর সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ। এই মুহূর্তের গোপালগঞ্জের কথা যদি চিন্তা করেন, গোপালগঞ্জ শহর এই মুহূর্তে শুনশান নিরাপত্তায়। আপনারা জানেন যে গতকাল সহিংসতা তাণ্ডবের পর থেকে রাত থেকে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত এই কারফিউ চলবে। সেই কারফিউ বিবেচনায় গোপালগঞ্জ শহরে শুনশান নিরাপত্তা। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটলো? গোপালগঞ্জে যা হলো, আমি এই প্রশ্নটা তুলে রাখবো, সেটা হচ্ছে এটা কি আসলে সরকার এবং এনসিপির যৌথ পরিকল্পনায় হয়েছে? অনেকে বলতেই পারেন যে যৌথ পরিকল্পনায় হলেই এনসিপি যদি সেটার পার্ট হয়ে থাকে, জেনে থাকে, তাহলে তার নিশ্চয় জয় হয়েছে। সে নিশ্চয়ই খুবই সুবিধাজনক অবস্থায় আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, সংঘর্ষ আর প্রাণহানির ঘটনায় থমথমে পুরো গোপালগঞ্জ। আতঙ্কে গোপালগঞ্জের সাধারণ মানুষ। গোপালগঞ্জে কারফিউর মধ্যে চলছে বিশেষ অভিযান, আটক 20। গোপালগঞ্জে সংঘর্ষে অন্তত 4 জন নিহত, দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। গোপালগঞ্জের সাধারণ মানুষের উপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানালেন শেখ হাসিনা। গোপালগঞ্জে নিহত আসলে কতজন, কি হতে যাচ্ছে? গোপালগঞ্জ ক্ষেত্র হবে। সরকার এনসিপি জানতো না? গোপালগঞ্জের ঘটনায় কার জয় হলো, কার পরাজয় হলো, এই মুহূর্তে ঠিক কি চলছে সেখানে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। গোপালগঞ্জে বুধবার রাত 8টা থেকে কারফিউ চলছে, যা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, তবে পরিবেশ কিছুটা থমথমে। গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, গোপালগঞ্জে গতকাল সন্ধ্যা থেকেই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী অভিযান চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় সেনাবাহিনী 14 জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকেই চলছে কারফিউ। আতঙ্ক উৎকণ্ঠার রাত পেরিয়ে আজ বৃহস্পতিবার সকালে সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে কারফিউয়ের মধ্যেও সড়কে সড়কে দেখা গেছে মানুষের উপস্থিতি। সংখ্যায় কম হলেও জরুরি প্রয়োজনে বের হওয়া এসব মানুষ বিভিন্ন গন্তব্যে ছুটছেন। সকাল 10টা পর্যন্ত সড়কে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো উপস্থিতি চোখে পড়েনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে গতকাল দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এসব হামলা চালিয়েছেন। হামলাকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত এবং অন্তত 9 জন গুলিবিদ্ধ সহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। আজ সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গেছে, এখনো পড়ে আছে ইটপাটকেল, বাঁশ সহ যান চলাচলে নানা প্রতিবন্ধক সামগ্রী। সড়কের পাশে থাকা গাছ কেটে রাস্তার উপর ফেলেও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করতে দেখা গেছে বেশ কিছু স্থানে। আবার সড়ক মহাসড়কে থাকা বিভিন্ন তোরণ ভেঙে ফেলায় রাস্তার উপর সেগুলো যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সড়কে গ্রাম পুলিশ ও পরিচ্ছন্নতা কর্মীদের দেখা গেছে। সকাল 9:30 পর্যন্ত শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, তবে বিভিন্ন মোড়ে চায়ের দোকান ও রেস্তোরাঁ খোলা হয়েছে। সেখানে মানুষের জটলা দেখা যায়। কাঁচা বাজার এলাকায় রাস্তার পাশে বেশ কিছু ফলের দোকানে লোকজন ছিলেন। এদিকে কারফিউয়ের কারণে স্থানীয়ভাবে বাস চলাচল বন্ধ রয়েছে, তবে ঢাকা সহ দূরপাল্লার যানবাহন চলছে স্বাভাবিকভাবেই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে বুধবার সারাদিন হওয়া
সংঘর্ষের ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জীবিতেশ বিশ্বাস বিবিসি বাংলাকে সন্ধ্যা 6:45টার দিকে জানান যে 4 জনের মৃতদেহ সদর হাসপাতালে এসেছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি। এই সংঘর্ষের ঘটনায় আহত হওয়া অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বিবিসি বাংলাকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি। করার চেষ্টা করছি পুরো জিনিসটা আবার আরো পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে। এখনো পিচ ব্যাটল চলতেছে তো, কিন্তু আমরা তো লিথাল কোনো কিছু ইউজ করছি না, কাজে আমাদেরকে একটু সময় লাগছে। তবে ঘটনাস্থল থেকে নেওয়া ভিডিওতে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুটতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করেছে সরকার। বুধবার বিকেলে সংঘাতের এক পর্যায়ে এনসিপির নেতাদের পুলিশ ও সেনাবাহিনীর পাহারায় গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়। এদিকে গোপালগঞ্জের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ দায়ী বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। দায়ীদের দ্রুত চিহ্নিত করা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেয় সেনাবাহিনী এবং পুলিশের প্রশংসা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের বিবৃতিতে। এছাড়া হুমকির পরও সমাবেশ চালিয়ে যাওয়ায় কর্মসূচির আয়োজকদের প্রশংসা করা হয়েছে। অন্যদিকে গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক বিবৃতিতে তারা সারা দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্র সংগঠন ও রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্লকেট কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে। গোপালগঞ্জের ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল, ছাত্র শিবির সহ কয়েকটি সংগঠন প্রতিবাদ মিছিল করেছে। আজকে গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটালো, জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এ পর্যন্ত 15 জন আহত এবং তার মধ্যে 7 জন নিহত। অবশ্য আবার কেউ বলছে 13 জন নিহত। সঠিক তথ্যটা এখনও আমরা পাচ্ছি, তবে 7 জন নিহত হওয়ার কথা শোনা যাচ্ছে। যেই ছাত্রদের হত্যা করেছে, যে সমস্ত ছাত্ররা হত্যা করেছে, তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি আমার সহমর্মিতা জানাই। আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং দ্রুত আরোগ্য লাভ করতে চাই। কিন্তু এখন সে অত্যাচার চলছে, নির্যাতন চলছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন না করলে আজকে কোনো জায়গা থাকতো না। এই সেনাবাহিনী তো বঙ্গবন্ধুর হাতে গড়া। আর আমি আশা পাই সেনাবাহিনীর উন্নতি করেছি। তারা দুপুরে ভাত পেত না, রুটি খেতে হতো, রুটি আর ডাল। আমি সরকারে আসার পর 96 সালে তাদের ভাতের ব্যবস্থা করে দিই, মাছ মাংসের ব্যবস্থা করে দিই। তাদের চাকরি, তাদের বেতন বৃদ্ধি করা, সকলের বেতন আমি বৃদ্ধি করি। জুনিয়র অফিসাররা গাড়ি কেনা থেকে শুরু করে সব কিছু যাতে সুযোগ পায় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। এবং আমি প্রমোশনের ব্যবস্থা করে দিই। শান্তিরক্ষা মিশনে আমরা 1 নম্বর স্থান, এটা তো আমি আসার পরেই হয়েছে। আজকে এই যে আমাদের ছাত্র হত্যা করে তারপরে তার উপর যে পাড়া দেওয়া, ঠিক 71 সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনী যে আচরণ করেছে, সেই আচরণ আজকে যে সেনাবাহিনী করলো, এই ছবি তো আজকে বিশ্বে ছড়িয়ে গেছে। জাতিসংঘে যাবে যে নিজের দেশের মানুষের উপর এরকম টর্চার করতে পারে, জাতিসংঘ শান্তি রক্ষায় এরা কি নেবে? আর নিজের সর্বনাশ তো তারা নিজেরাই করে যাচ্ছে। এটাই তো দুর্ভাগ্যের। আর যখন এই ইউনুস বাহিনী এসে মানুষ হত্যা করলো, কুপিয়ে কুপিয়ে মানুষ মারছে, একটা মেয়ে পরীক্ষা দিতে গেছে তাকে মারছে, এরা দাঁড়িয়ে দেখছে, তখন কিছু বলেনি। তারা এখন তাদের শক্তি নাই। বঙ্গবন্ধু ভবন যখন ভাঙছে তারা দাঁড়িয়ে আছে, আর্মিকে ভুয়া ভুয়া করে গালি দিচ্ছে। আর হাসনাত তো একেবারে হাসনাত না ওয়াকার স্লোগানই দিয়ে দিল। এতে তাদের আত্মসম্মানে লাগে না। আর গোপালগঞ্জে যে ছাত্র হত্যা করে, সবথেকে বেশি উন্নয়ন তো আমি করে দিয়েছি। আজকে সাংবাদিকদের জন্য যত রকমের সহযোগিতা আমি সরকারি থাকতে করেছি। কিন্তু যারা বেসরকারি চাকরি করে সেখানে তো আমাদের খুব বেশি একটা করার থাকে না। তারপরেও বেসরকারি পত্রপত্রিকা যাতে চলতে পারে তার জন্য যা যা করার আমি তো দিয়েছি সেটা। তা আমি এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই এবং সারা দেশের মানুষকে আমি প্রতিবাদ করবার জন্য এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কেউ এখন আর ঘরে বসে থাকার সময় নেই। সবাইকেই যে যা আছে তাই নিয়ে এখন পথে নামতে হবে এবং এই দুঃশাসনের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। এবং সাংবাদিকদের বলবো, এখন সাহসের সাথে সত্য ঘটনা তুলে ধরতে হবে। আমরা যেটা চাই যে এদেশের মানুষ যেন নিরাপদে থাকতে পারে, কারণ সাংবাদিকতা, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ। সেখান থেকে তো সব কিছু জানা যায়। আর সেইখানে আজকে সেই সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই। দেশের প্রকৃত অবস্থা কিছুই জানা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং এখনও টেলিভিশনে গোপালগঞ্জের যে চিত্র দেখাচ্ছে, চিত্র তার থেকে বেশি ভয়াবহ। অলিতে গলিতে ঢুকে ঢুকে মানুষকে গুলি করছে। তাদের অপরটা কী করলো? আর এরা যায় কেন সেখানে?
কাজে এই ঘৃণ্য অপরাধের জন্য এই এনসিপির সব কটা যারা ওখানে যে এই ঘটনা ঘটিয়েছে তাদের শাস্তি দাবি করি এবং সবাইকে সোচ্চার হতে হবে এই দুঃশাসনের হাতে মুক্তি করার জন্য। মনে রাখতে হবে এই যা কিছু ওই ইউনুসের মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে করা হয়। আর সারা বাংলাদেশকে আমি আহ্বান করবো এবং যারা বিদেশেও আছেন সবাইকে বলবো এই অন্যায় ঘটনার প্রতিবাদ করুন, এই জঙ্গি ইউনুসের হাত থেকে দেশকে রক্ষা করুন, দেশের মানুষকে রক্ষা করুন। গোপালগঞ্জে যে মানুষগুলো নিহত হলেন, হত্যাকাণ্ডের শিকার হলেন, তার দায় কার? কার জয় হলো, কার পরাজয় ঘটল? এই প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে অবশ্যই কথা আমাদেরকে স্বীকার করতেই হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন, যে হামলা ভাঙচুর করেছেন, অবশ্যই তার চরম নিন্দনীয়। কিন্তু পাশাপাশি তো এ প্রশ্নও ওঠে যেই উস্কানি দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা সেখানে কর্মসূচি ঘোষণা করেছিলেন, তারপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা চুপচাপ বসে থাকবেন, এটা তারা কীভাবে ভাবলেন? এটা ধরে নেওয়ার কোনো কারণ থাকতে পারে? এবং যে প্রশ্নটি শুরুতে করছিলাম, এই হত্যাকাণ্ডগুলোর দায় কার? আচ্ছা, শেখ হাসিনার বিচার চলছে, তাই না? কী কারণে বিচার চলছে? ধরে নিলাম 5 আগস্টের আগে যেই মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সহস্রাধিক মানুষ নিহত হয়েছেন, তাদের কেউই অন্য কারো গুলিতে নিহত হননি। যেই পেছনের পরিকল্পনার কথা জানা যাচ্ছে, যেই যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণের কথা জানা যাচ্ছে, স্নাইপার রাইফেল কাদের হাতে ছিল, ধরে নিলাম অন্য কারো গুলিতেই কেউ মারা যাননি, সবাই পুলিশ কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে মারা গেছেন। সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার ছিল? শেখ হাসিনা সরকারের ছিল। তাহলে সেই গুলির নির্দেশ শেখ হাসিনা দিয়েছেন এবং নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচার কার্য চলছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এখনকার পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার? তারা তার শেখ হাসিনার নির্দেশে চলছে না, নিশ্চয় চলছে এই সরকারের নির্দেশে। এই সরকার কার? ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের। তাহলে এই যে মানুষগুলো হত্যাকাণ্ডের শিকার হলেন, কার নির্দেশে গুলি চালানো হলো? এখন তাহলে বিচার করতে হবে কার? যে মানুষগুলো নিহত হয়েছেন সেই নিহতর খবর আমরা দেখলাম সন্ধ্যা 6:30 7টা পর্যন্ত কোনো গণমাধ্যমে এ সংক্রান্ত কোনো খবর নেই, কোনো অনলাইন পোর্টালে নেই, কোনো টেলিভিশন চ্যানেলে নেই। সন্ধ্যা 6:30 7টার দিকে একযোগে অনলাইন পোর্টালগুলোতে নিউজ হলো যে গোপালগঞ্জে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। কালে কণ্ঠ 3 জন লিখেছে, হয়তো আজকের পত্রিকা 4 জন লিখেছে। আমরা যেটুকু খবর পাচ্ছি নিহতের সংখ্যা সম্ভবত এর চেয়ে আরও অনেক বেশি। দুপুর থেকেই সংবাদ পাচ্ছিলাম যে কতজন নিহত হয়েছেন, কতজন আহত হয়েছেন, কিন্তু সেই 3টা, 3:30, 4টা থেকে কোনো গণমাধ্যমে কোনো খবর ছিল না। এতগুলো মানুষের দায়ভার, হত্যাকাণ্ডের দায়ভার কার? এবং কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, শুরুতে বলছিলাম যে আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে বা ঘটাচ্ছিল, তাহলে কি পুলিশ বসে থাকবে? গুলি তো তাকে করতেই হবে। তাহলে তো শেখ হাসিনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য হতে পারে। 5 আগস্টের আগে যে সারা দেশে বিশৃঙ্খলা, যে অরাজক পরিস্থিতি, তার নিয়ন্ত্রণের জন্য শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন। যদি দিয়ে থাকেন, যুক্তির খাতিরে তাই আসে। এবং ঠিক একইভাবে তখন মেট্রো রেলে আগুন দেওয়া, বিটিভি ভবনে আগুন দেওয়া, যে ভাঙচুর, এবং সেগুলো তো এখন স্বীকারোক্তি সরাসরি এনসিপি, জাতীয় পার্টি, শিবিরের নেতারা দিচ্ছেন, জামাতের নেতারা দিচ্ছেন। পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখার কৃতিত্ব নেওয়া নিয়ে প্রতিযোগিতা চলছে। তাহলে শেখ হাসিনা তখন গুলি নির্দেশ দিয়েছিলেন, যদি দিয়ে থাকেন তাহলে তো অপরাধ কিছু করেননি, তাহলে তার কেন অপরাধ, মানে তার বিচার হবে? আর যদি বিচার হতেই হয় তাহলে 16ই জুলাই যে হত্যাকাণ্ডগুলো ঘটল, আমরা স্পষ্ট দেখলাম যে গুলি করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। বিচার কি হবে এইগুলোর? যেমনকি আমরা প্রশ্ন তুলেছিলাম 16ই জুলাই ঠিক 2024 আজকের এই দিনটিতে আবু সাইদ হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, তাকে পুলিশ গুলি করছে, রাবার বুলেট ছুটছে, তখন তো আমরা পুলিশের বিচার দাবি করেছিলাম এবং সেই বিচারের সূত্র ধরে, মানে দাবির সূত্র ধরে শেখ হাসিনার বিচারও অনেকে করছিলেন। সরকার একটি বিবৃতি দিয়েছে, ঠিক 5 আগস্টের আগে শেখ হাসিনা সরকারকে যেভাবে দায়ী করা হয় যে এইভাবে মানুষ মরছে, সেই সম্বন্ধে একটি
একটি কথা উল্লেখ করা হচ্ছে না সরকারের বিবৃতিতে। শুধু মেট্রো রেল কিংবা বিটিভি ভবনে গিয়ে শেখ হাসিনা কাঁদছেন, তাও তো সেখানে আবু সাইদের কথা উল্লেখ করেছিলেন তিনি যখন সম্ভবত বিটিভি ভবনে গেলেন ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করতে। কিন্তু সরকার যে বিবৃতিটি দিয়েছে সেখানে তো এই হত্যাকাণ্ড নিয়ে একটি শব্দও নেই। যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে কিছু বলেনি। কি বলা আছে সংক্ষেপে যদি একটু বলি, গোপালগঞ্জে যে সহিংসতা সংঘটিত হয়েছে তা সম্পূর্ণরূপে নিন্দনীয় ও অমার্জনীয়। শান্তিপূর্ণভাবে 1 বছর আগের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী পালন করতে আসা তরুণ নাগরিকদের উপর এমন হামলা তাদের মৌলিক অধিকার হরণের শামিল। এনসিপি মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দিয়ে যে সমাবেশ বা সভার আয়োজন করেছিল, তারা কি মনে করেছিল যে গোপালগঞ্জ তারা দখলে নিয়ে নেবে, খুব সহজে গোপালগঞ্জে সভা সমাবেশ করে চলে আসবে, এর মধ্য দিয়ে তারা প্রমাণ করতে পারবে যে গোপালগঞ্জ তারা স্বাধীন করে নিয়েছে? এই ধরনের পরিকল্পনা ছিল? মানে গোপালগঞ্জে যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করেন 90 থেকে 95% মানুষ, তাদের সবাইকে আন্ডারমাইন করেছিলেন। করাটা কি ঠিক হয়েছে? তারা কি মনে করছেন যে তাদের খুব বিজয় হয়েছে, খুব সহজে মানে অন্তত সমাবেশটি করতে পেরেছে, তারা গোপালগঞ্জের বুকের উপর দাঁড়িয়ে বলতে পেরেছে যে মুজিববাদ মুর্দাবাদ, মুজিববাদ নিপাত যাক, এটি তাদের বিজয়? খুব সাহসিকতা দেখিয়েছে। এতই সাহসিকতা দেখালো যে তাদেরকে ফিরতে হলো সেনাবাহিনীর ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে। পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা সমাবেশটি করেছে। অনেকে বলতে পারেন যে তারা বীরত্ব দেখিয়েছেন, সমাবেশটি তো করেছে। আওয়ামী লীগের সময় যখন ছাত্রলীগ যুবলীগ বা আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পুলিশ সহ সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিরোধী দলের উপর হামলে পড়ে, যখন তারা নির্বিঘ্নে তাদের সমাবেশটি করে ফেলতে পারে, বিরোধী দলের সমাবেশ করতে বাধা দেয়, তখন কি আমরা তখন বলেছি যে এগুলো খুব বীরত্বপূর্ণ কাজ? আমরা হেসেছি না? এগুলো কাপুরুষতা বলে উল্লেখ করিনি? যদি সেইগুলো কাপুরুষতা হয়ে থাকে তাহলে তো 16ই জুলাই গোপালগঞ্জে যা ঘটলো সেগুলোও তো চরম কাপুরুষতা, বীরত্বের কিছু দেখি না। এদিকে গোপালগঞ্জে কারফিউর মধ্যেই চলছে বিশেষ অভিযান, আটক 20। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে ঘিরে বুধবার দিনভর সংঘর্ষ, সংঘাত ও হতাহতের ঘটনার পর রাত থেকেই কারফিউ চলছে। গতকাল রাত 8টা থেকে শুরু হওয়া 22 ঘন্টার এই কারফিউ চলবে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত। পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে, তবে পরিবেশ কিছুটা থমথমে। কারফিউর মধ্যে এ পর্যন্ত 20 জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে, কারফিউ বলবৎ আছে। ওই কর্মকর্তা বলেন, গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা হচ্ছে। সেনাবাহিনীর অধীনে এটি পরিচালনা করছে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, গতকালের ঘটনায় গ্রেপ্তারও করা হয়েছে, কিন্তু গ্রেপ্তারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি। এছাড়া আজ সকাল থেকে এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পায়নি পুলিশ। আজ সকালে নগরীর গেটপাড়া থেকে লঞ্চঘাট পর্যন্ত এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে, তবে রাস্তায় রিক্সা, ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। রাস্তায় মানুষের উপস্থিতিও কম। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতা কর্মীরা তাদের কাজ করছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে। শহর জুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছে। কারফিউর মধ্যে এখন পর্যন্ত 20 জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই 20 জনকে আটক করার কথা জানান তিনি। আটকদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান। গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।